তো ব্রাইনিয়ার কথা কি, ওই লাইকোপোডিয়ামের কথা কি হয়েছে? আচ্ছা, তাহলে ব্রাইনিয়ার আমরা কি পড়েছিলাম? শুষ্কতা, ড্রাইনেস। ঠিক আছে, তাহলে ওর সব জায়গায় শুষ্কতা এবং নড়াচড়ায় বৃদ্ধি, সেই সাথে প্রচুর ঘাম, এবং যে মলটা নিঃসরণ হয় বা মলত্যাগের সময় মল যেন ঝামার মতো শক্ত থাকে। ঠিক আছে, এবং পুরো মলটাই যেন শুষ্ক বা শক্ত থাকে। যাহারা সাধারণত যে এক ধরনের ডুজ বা জোলাপ বা না দিলে তার মলত্যাগ আসলে পূর্ণভাবে পরিষ্কার হয় না, সেক্ষেত্রে আমরা নাক্সভূমিকা যদি নির্দিষ্ট হয়, নাক্সভূমিকার লক্ষণগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? নাক্সভূমিকা একটু উচ্চ শক্তি প্রয়োগ করবো, 201 m বা 10 m, এবং সেটা সূক্ষ্ম মাত্রায়। আমাদের মাত্রার ক্ষেত্রে আমাদের অনেকটা ভুল রয়েছে। আমরা জার্মানি ওষুধ 1 গ্রাম কিনে নিয়ে আসলাম, 5 ফোঁটা করে খেলাম, সেক্ষেত্রে আমাদের স্থূল মাত্রা হয়ে যাবে। আমরা জার্মানি ওষুধ যে পরিমাণ ব্যবহার করার কথা অর্গানের সূত্র অনুযায়ী যদি ব্যবহার করতে পারি, রোগীর যদি সহ্য ক্ষমতা না থাকে, তাহলে একটা পিলে ওষুধ দিলেও তাও রোগী বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে আমাদের 5 ফোঁটা, 10 ফোঁটা, 3 ফোঁটা এটা কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মাদার টেন্সার ছাড়া। এটা সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে। রোগীর এই আর একটা রোগ লক্ষণে এটা অনেক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাশয়ের ক্ষেত্রে। তা পূর্বে গেল হচ্ছে কোষ্ঠবদ্ধতার লক্ষণ, এখন হচ্ছে আমাশয়ের লক্ষণ। আমাশয়ের লক্ষণে কিছু মেডিসিন প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে এখানে আমাদের আসে নাক্সভূমিকা, মার্কুরিয়াস, কলোসিন, আর্নিকা মন্টো ব্যবহার করা হয়, অ্যাসিড নাইট্রিক, সালফার, অ্যালোসক্রোটিনাম ইত্যাদি ওষুধগুলো এখানে আমাদের প্রয়োগ করা হয়। তো নাক্সভূমিকার বাহ্যের সাধারণত কিরকম হয়? আমাশয়ের পরিমাণে অতি অল্প, পরিমাণে খুবই অল্প থাকে, এবং বাহ্যের সঙ্গে কখনো রক্ত মিশ্রিত থাকতে পারে, কখনো শুধু সাদা আম থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, রক্ত আমাশয় মার্কুরিয়াস করো একটা সুন্দর ওষুধ। ঠিক আছে, কখনো বা শুধু বাহ্যে হয়, সাধারণত বাহ্য এবং বায়ু নিঃসরণ হয়, নিষ্ফল মলত্যাগের সাথে বায়ু নিঃসরণ হয়, আবার মলত্যাগ চলে যায়। বাহ্যের পূর্বে এবং বাহ্যের সময় পেটে অত্যন্ত ব্যথা বেদনা অনুভব হয়, কিন্তু বাহ্য হইয়া যাওয়ার পরই ওই ব্যথা কিছু সময়ের জন্য সাধারণত একটু নিবৃত হয়। এটা খুব সুন্দরভাবে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বাহ্যের পূর্বে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, বাহ্যের সময়েও ব্যথা হচ্ছে, কিন্তু মলত্যাগের পরে আসলে ব্যথা বেদনাটা কমে যাচ্ছে বা উপশম হচ্ছে কিছু সময়ের জন্য। মার্কুরিয়াসের আমরা আমাশয়ের লক্ষণ পড়েছি, সেখানে এর কিছু লক্ষণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে মার্কুরিয়াসের জিহ্বা হচ্ছে সর্বদা দুধের প্রলেপের মতো থাকে। আচ্ছা, এন্টেমক্রুডে ওই লক্ষণ থাকে। মার্কুরিয়াসে মুখে প্রচন্ড দুর্গন্ধ থাকে, এবং মার্কুরিয়াসের আমাশয়ের ভাগটা সাদা সাদা অংশটা একটু বেশি থাকে, এবং সে রাত্রে লক্ষণগুলো বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ সন্ধ্যার পরের থেকে পরবর্তী রাত পর্যন্ত সকল লক্ষণগুলো বেশি বৃদ্ধি পায়। ঘামে তার রোগ লক্ষণগুলো উপশম না হয়ে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। মার্কসেলো পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তার রাত্রে নিদ্রা অবস্থায় বা যে কোনো সময় শুয়ে থাকলে লালা নিঃসরণ হয় বা অতিরিক্ত মুখে লালা জমে। ঠিক আছে, মার্কুরিয়াস সল। মার্কুরিয়াসে বেদনার পর মলত্যাগের পরে বেদনার কিছুমাত্র নিবৃত্তি হয় না। কলোসিনের যে আমাশয়টা সেটাও পেটে প্রচন্ড ব্যথা আছে, কিন্তু কলোসিনের যে ব্যথাটা আছে সেটা হচ্ছে চাপ দিয়ে ধরে রাখলে, বালিশ চাপা দিয়ে বা কোনো কিছুর উপর দিয়ে পেট ধরে এরকম চেপে রাখলে ব্যথাটা উপশম হয়, সেক্ষেত্রে কলোসিনের কথা আমরা চিন্তা করবো। অ্যালোতেও আছে আমাশয়ের সমস্যা। ঠিক আছে, অ্যালোতে আমাশয় বা উদরাময় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে বাহ্যের পরিমাণ অতিরিক্ত, সাথে রক্তস্রাব, এবং ওটা হচ্ছে একটু পরিমাণে অধিক, টয়লেটের বেগটা একটু অধিক থাকে। ঠিক আছে, এবং সে মলটা অসারে নিঃসরণ হয়। আর্নিকার মল যদি শক্ত হোক বা নরম হোক,
অসাড়ে নিঃসরণ হয়, রোগী বুঝতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে আর্নিকা। ঠিক আছে, তাহলে যদি নরম মাল অসাড়ে নিঃসরণ হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যালোর কথা আমরা চিন্তা করতে পারি। যদি শক্ত মাল অসাড়ে নিঃসরণ হয় সেক্ষেত্রে আমরা আর্নিকার কথা চিন্তা করতে পারি। আর্নিকার এটা একটা পিকুলিয়ার সিম্পটম বলতে গেলে চলে। ঠিক আছে, অসাড়ে শক্ত মাল নিঃসরণ। এবার আমরা এর উদাহরণের কথা ভাববো। তাহলে আমরা কোষ্ঠবদ্ধতা দেখেছি, আমাশয় দেখেছি, এবারে দেখবো হচ্ছে উদারময় বা ডায়রিয়া আমরা যারে বলি। আহারের দোষ, আমরা একটা কথা বলেছিলাম যে দেহের প্রতি অমৃতাচার করে। স্বাভাবিকভাবে খেয়ে যাচ্ছে, তার কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে একদিন তেল মশলা চর্বি জাতীয় খাবার বা কোনো জায়গায় নেমন্তন্ন খেতে গেলে যে যে আহার করা হয় সেক্ষেত্রে, ঠিক আছে, কোনো গুরু মশলা জাতীয় খাবার খেলে দেহের প্রতি আরেকটা অমৃতাচার কি, অতিরিক্ত রাত্রি জাগরণ। ঘুমানোর কথা আমার 8 ঘন্টা, কিন্তু কিন্তু রাত জেগে জেগে আমাদের কি হয়েছে, 4টে 5টা, সকাল 2টো 3টে বেজে যাচ্ছে। এর জাগা কোনো সমস্যা নাই, কিন্তু জাগার কারণে যদি সমস্যা হয় সেটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, আপনি অতিরিক্ত রাত জাগতেছেন তাতে আহামরি কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত রাত জাগার ফলে যে লক্ষণ বা সিমটম গুলো আপনার শরীরে প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে সমস্যা। আপনি অতিরিক্ত খাচ্ছেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত খাওয়ার পরে পরে যদি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে সমস্যা। তাহলে এখানে তাহলে কি বলা হচ্ছে, আহারের দোষে, রাত্রি জাগরণে বা অমৃতাচার ইত্যাদি কারণে উদরময় হইলে এবং উদরময়ে ঘন ঘন বাহ্যের বেগ, আমরা এখানে বলেছি যে নিষ্ফল বাহ্যে হয়, অর্থাৎ মলত্যাগ হয় নিষ্ফল, বেগ সহ অল্প অল্প বাহ্যে হয়। এবং এটা সাধারণত মাঝরাতের পরে দেখা দেয়। তেল চর্বিযুক্ত মশলাযুক্ত খাবার আমরা খাইছি, খাওয়া দাওয়ার পরে প্রথম রাত্রে যদি সমস্যা দেখা দেয়, অর্থাৎ খাওয়ার পর পরে যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে পালসেটিলা সুন্দর কাজ দেয়। এসব কিন্তু পিকুলিয়ার সিমটম গুলো আমাদের মনে রাখতে হবে। আমরা আসলেই নাক দিয়ে দেবো অমৃতাচার করেছি, সেটা না, না ওটা না, লক্ষণ মিল থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি আছে, তেল চর্বিযুক্ত মশলাযুক্ত খাবার খেয়ে আমার প্রথম দিকে সমস্যা হচ্ছে, অর্থাৎ খাওয়ার পর পরে সমস্যা হচ্ছে বা প্রথম রাতের দিকে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে পালসেটিলা খুব সুন্দর কাজ দেবে। আর যদি সমস্যাটা প্রথম দিকে না হয়ে মধ্যরাতের পরে বা শেষ রাতের দিকে দেখা দেয় তাহলে নাক্স ভূমিকা খুব সুন্দর কাজ দেবে। সাথে এর বমি 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 ভাব থাকতে পারে। ঠিক আছে, উদাহরণের সাথে বমি বমি ভাব থাকতে পারে। আর নাক্সের আর একটা লক্ষণ আমরা কি কি পাইছিলাম, সেটা হচ্ছে তার সমস্যা উদরময় বা সেই আমাশয় বা অ্যাসিডিটি, সব সমস্যা সমাধানের জন্য পেটে যদি গ্যাস জমে যায়, ঠিক আছে, সেটা সমস্যা সমাধানের জন্য সে কি করে, গালের ভিতর আঙুল দিয়ে বমি করতে চায়। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ডিসপেপসিয়া আমরা একটু আলোচনা করি। রোগী যাহা কিছু আহার করে তাহাই অম্লে পরিণত হয়। ঠিক আছে, ন্যাকট্রাম ফসেও লক্ষণ আছে, অম্লের সমস্যা ন্যাকট্রাম ফসেও আছে। তাহলে রোগী যাহা কিছু আহার করে সেটা ভালোভাবে হজম না হইয়া অম্লে পরিণত হয়। এই বেদনা খামচানি এবং পেটে সুর বেদনা হয়, পেট বেদনা খামচানি কামড়ানির মতো। রোগী যন্ত্রণায় একেবারে অস্থির হইয়া ফেলে। তাহার সহিত কোষ্ঠবদ্ধতা থাকতে পারে বা উদরময় থাকতে পারে এবং তিক্ত আস্বাদও থাকতে পারে। শুধু যে অম্ল রস উদ্গার বা ঢেকুর উঠবে এমন কথা না, সেই সাথে তিক্ত আস্বাদও থাকতে পারে। নাকছে গরম জল পান করলে বা একটু সুস্থ বোধ করে। ঠিক আছে, আর্সেনিকের সমস্যায়, আর্সেনিকের সার্বিক লক্ষণ ঠান্ডা জলে উপশম হয়, গরম জলে উপশম হয়, কিন্তু সে ঠান্ডা পান করতে চায়।
এবং ঠান্ডা পান করে সেই জলটা যদি একটু গরম হয়ে যায় তাহলে তার বমির বেগ হয়। আর নাক্সের সকল সমস্যার সাথে তার অম্ল হোক, আমাশয় হোক বা অ্যাসিডিটি হোক, সে একটু উষ্ণ গরম পানি পান করতে চায় বা গরম জল পান করতে চায়। তাহলে এর আর একটা সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম রাত্রে জাগরণ, অমৃতাচার। এর আর একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মদ্যপান বা সুরাপান বা অতিরিক্ত অ্যালকোহল পান, অতিরিক্ত পান তামাক জর্দা সেবন। ঠিক আছে, এর কারণেও যদি অ্যাসিডিটি বা পাকস্থলীর যে সমস্যা বা হজমের যদি সংক্রান্ত যে সমস্যা হয়, সেক্ষেত্রে নাক্সভূমিকা সুন্দর কাজ করে। হ্যাঁ, আরেকটা রোগ লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে হ্যাক্সি বা হিক্কা। এরকম করে ওঠে না অনেক রোগীরে? আচ্ছা, এর হিক্কা বা হ্যাক্সি বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে ওই হজমের সমস্যা দেখা দেয়। অতিরিক্ত জল খেলে এটা অনেক সময় উপশম হয়, যদি জল না খেলে উপশম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নাক্সের কথা অবশ্যই চিন্তা করব। এখানে সাধারণত এই সমস্যাটা হয় স্নায়বিক উত্তেজনা, ঠিক আছে, অমৃতাচার বা রাত জাগরণ, তারপরে অনেক সময় কলেরা বা ওলা ওঠা আমরা বলে থাকি, সে রোগীর ক্ষেত্রে হয়। অতিরিক্ত ওষুধ সেবনের কারণে হতে পারে, পেটে গ্যাস জমে হতে পারে। আমরা আর একটা ব্যথার বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাথরি পীড়া। আচ্ছা, পাথরি, আমাদের পেটে পাথর জমে, এটা কি আমরা জানি? আচ্ছা, যেমন যেমন কোয়ালিলিথিয়াসিস বা পিত্তথলির পাথর, ঠিক আছে, তারপর আছে কিডনিতে পাথর। এক্ষেত্রে নাক্সভূমিকা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। নাক্সভূমিকা। এই পীড়ায় আরো কিছু মেডিসিন আমাদের ব্যবহার করা হয়, যেটা হচ্ছে বারবারিস, ক্যান্থারিস, সারসাপিরা, তারপর হচ্ছে লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, পাথরি পীড়ায়। তবে লক্ষণ অনুযায়ী অন্যান্য ওষুধও আসতে পারে। ঠিক আছে, তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি যখন অধ্যয়নরত ছিলাম, ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে পড়তাম, আমার বন্ধুর মায়ের পিত্তথলির পাথর অপারেশনের প্রস্তুতি নিয়েছে, 50,000 টাকা গরু বিক্রি করে জোগাড় করা হয়ে গেছে। আমি তার সাথে যোগাযোগ করে আমার টিচারের সাথে কথা বলে তারে দেখানো হলো, সৃষ্টিকর্তার ইচ্ছায় সে ছুরির আঘাত থেকে মুক্ত হয়ে অপারেশন নিঃসরণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে না, অন্যান্য ওষুধ দেওয়া ছিল ওখানে, আমি সেই তখনকার কথা বলছি। তো এই পীড়া যন্ত্রণা উপশমের জন্য বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়। তবে নাক্সভূমের ক্ষেত্রে সাধারণত কিডনি পাথরে একটু বেশি ব্যবহার করা হয়, এবং সেটা ডান দিকে বেশি আক্রমণ করে, বা ডান দিকে যদি প্রকাশ পায় কিডনির প্রদাহ, কিডনির ব্যথা, সেক্ষেত্রে নাক্সভূমটা আমরা আসলে চিন্তায় আনতে পারি না। প্রয়োগ পরে করব, আগে লক্ষণটাও মিলাবো তারপর। তাহলে এই বেদনা আমাদের সাধারণত কিডনিতে যদি পাথর হয় তাহলে আমাদের কিছু উপসর্গ দেখা দেয়, সেটা হচ্ছে কিডনিতে বা কিডনি রিজনে ব্যথা হয়ে। কিডনি রিজনটা কোথায়? আমরা যদি হাত এভাবে ভাঁজ করি, তাহলে কনুইর ঠিক নিচে, অর্থাৎ আমাদের বডির যেখানে মানে পেটের যে স্থানে নিচু অংশ আছে, এই ঠিক এই নিচু অংশ বরাবর পিঠের পিছন দিকে এই বরাবর যদি ব্যথা বেদনা নিচের দিকে যায়, এবং সেটা বেদনা যদি কোমরেও থাকে, অর্থাৎ
ব্যথা যদি এই রিজন থেকে, এই যে নিচে যে অংশটা আছে এই রিজনের মাঝামাঝি অবস্থানে পিঠের পিছন দিকে, ব্যথা কিন্তু কিডনির ব্যথা সামনের দিকে হয় না, সাধারণত পিছন দিকে হয়ে বেদনা নিচের দিকে আসে। ঠিক আছে, নিচের দিকে ইউরেথ্রা বা কিডনি যে নালীটা নিচের দিকে নেমে আসে, ওখানে অনেক সময় পাথরই হয়, বা ইউরিনারি ব্লাডারও অনেক সময় পাথর চলে আসে কিডনিতে। পাথর হওয়ার পরে ওটা কিডনি থেকে হয়তো ছোট থাকার পরে মূত্র নালী হয়ে ওটা হচ্ছে ব্লাডারে এসে জমা হতে পারে। তো বেদনা মোটামুটি নিচের দিকে নামতে থাকে এবং কোমরে প্রচন্ড ব্যথা থাকে, এবং প্রস্রাবের বেগ এখানে বলা হয়েছে যে মলমূত্রের মোটামুটি নিষ্ফল বেগ থাকে। প্রস্রাবের বেগ হয়, অল্প হয়, ক্লিয়ার হয় না, অল্প হয়ে আবার থেমে যায়, আবার পুনরায় বেগ হয়। সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা করতে পারি বা চিন্তা করতে পারি। আর এর অমৃতাচারের লক্ষণগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, যে পূর্বে আসলে কোনো অমৃতাচার ছিল কিনা। এর আরো কিছু রোগে প্রয়োগ করা হয়, যেটা হচ্ছে অনেক সময় ফ্যাটি লিভার বা লিভার স্ফীতি হয়ে যায় বা বড় হয়ে যায়। আমরা একটা রোগী গতদিন দেখেছিলাম বা আলোচনা করেছিলাম, দাদা তো ছিল মনে হয়, সে জ্বরের অবস্থা হয়ে জ্বরের পরবর্তী অ্যান্টিবায়োটিক খেয়ে তার স্প্লিনে ব্যথা হয়েছিল। যাক, সৃষ্টিকর্তার ইচ্ছায় সদরে যাওয়ার কথা ছিল, তার পরের দিন যাবে, ট্রিটমেন্ট দিয়ে সৃষ্টিকর্তা ভালো করেছে। তো অর্শ রোগ আমরা বলেছিলাম, আচ্ছা পূর্বে আমরা আলোচনা করেছি অর্শ রোগ। ঠিক আছে, তো ওই যে নিষ্ফল মলত্যাগ, ঠিক আছে, এবং অর্শ বলি, মলদ্বার দিয়ে অর্শ বলি বের হয়ে আসে, মলদ্বারে চুলকায়, কুটকুট করে, কামড়ায়। এক্ষেত্রে নাক্স ভূমিকা মোটামুটি কাজ করে থাকে। আসলে নাক্স ভূমিকা এমন একটা ওষুধ, প্রায় রোগ লক্ষণের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করে সুফল পেতে পারি। এখানে আমরা নেবা রোগ সম্পর্কে কি কেউ জানি বা শুনেছে কিনা? নেবা রোগ আমরা শুনিনি। আচ্ছা, কিন্তু আমরা জন্ডিস শুনেছি। আচ্ছা, জন্ডিসের বাংলা কথায় হচ্ছে নেবা। ঠিক আছে, নেবা রোগ। আচ্ছা, তাহলে জন্ডিসটা কি হয়? জন্ডিস হলে আমাদের পিত্তথলি বা লিভারটা আক্রান্ত হয়ে আসলে এর লক্ষণগুলো আমরা এস বিলিরুবিন টেস্ট করে মোটামুটি সঠিক মাত্রাটা আসলে দেখতে পাই যে আসলে তার জন্ডিস আছে কিনা। অনেকে দেখে চিকিৎসার জন্য শুধু দর্শনার কথা বলে, লিভার সংক্রান্ত সমস্যা অথবা জন্ডিসের সমস্যা আমরা দর্শনায় যে এসে দেখেছি, ওখানে যে আসলে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে। বুঝি না, আমাদের যে ট্রিটমেন্ট আছে সৃষ্টিকর্তার ইচ্ছায় জন্ডিস রোগ অধিকাংশ ভালো হয়ে যায়। ঠিক আছে, গুনে আসে হার্নিয়া, লিভার। তাহলে এর আমরা কি কথা বলেছিলাম? লিভার স্ফীতি বা লিভার বড় হয়ে যাওয়া, অবশ্যই কথা বলেছি পূর্বে, লিভার স্ফীতি বা লিভার বড় হয়ে যাওয়া, এবং লিভার স্থানে শক্ত এবং চাপ মতো মনে হয়, এবং একটু চাপ দিলেই ব্যথা লাগে সময় সময়ে, তথা সেই স্থানে হুল ব্যথা অনুভব হয়। ঠিক আছে, হুল ফোটানো ব্যথা অনুভব হয়। তার সহিত গায়ে জ্বর থাকতে পারে এবং বমি ভাব থাকতে পারে, নিষ্ফল বমি থাকতে পারে। এটা হচ্ছে লিভার সংক্রান্ত সমস্যা। আর একটা হচ্ছে নেবা রোগ। নেবা কি? ওই যে জন্ডিস। ঠিক আছে, নেবা রোগটা সাধারণত দেখা যায় যারা অতিরিক্ত বা অধিক পরিমাণে বিষ সদৃশ্য বিধান মতে চিকিৎসা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে অতিরিক্ত মদ্যপান, অনেকদিন ধরে অতিরিক্ত গুরুপাক, বা যে বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করে। ঠিক আছে,
যারা বেশিরভাগ বাইরে পরিবহন যারা আসলে ড্রাইভার বা ড্রাইভিং ড্রাইভ করে আর কি, তাদের ক্ষেত্রে ঠিক আছে, ড্রাইভার যারা আছে তাহলে এসব এদের ক্ষেত্রে মোটামুটি অর্থাৎ ওদের অতিরিক্ত অমৃতাচার করা হয়, অতিরিক্ত রাত জায়গা পড়ে যায়, ঠিক আছে। এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই পেশাটা জানবো আমরা। আপনি কি করেন, রোগ লক্ষণ যখন আসবে সেসব ক্ষেত্রে আমরা ওই সমস্যাগুলো দেখে নেব। আচ্ছা, এখানে আমরা হার্নিয়া বা অন্ত্রবৃদ্ধি পড়েছিলাম গতদিনে, যেটা ইনগুইনাল হার্নিয়া এবং আম্বেলিকাল হার্নিয়ার বিষয়ে আলোচনা করেছিলাম। তো হার্নিয়ার ক্ষেত্রে আম্বেলিকাল এবং ইনগুইনাল উভয় ক্ষেত্রে আমাদের প্রয়োগ করা হয়। উভয় ক্ষেত্রে নার্স ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নার্স ভূমিকার কাজটা বেশিরভাগ ক্ষেত্রে বাম দিকে বেশি প্রকাশ পায়। তো মোটামুটি হার্নিয়ার ক্ষেত্রে আমাদের আরো অনেক ওষুধই আছে, সেগুলো আমরা প্রয়োগ করে থাকি। তো নাক্স ভূমিকার লক্ষণ পেয়েও যদি নাক্স ভূমিকায় না কমে, সেক্ষেত্রে আমরা আর একটা ওষুধ প্রয়োগ করে থাকি, সেটা হচ্ছে ককুলাস ইন্ডিকা। আমরা নাম শুনেছি কিনা জানি না, আমরা পরবর্তীতে আলোচনা করব। কোনো কারণে যদি মহিলাদের ডিসমনোরিয়া বা বাধক বেদনা আমরা বলে থাকি, ঠিক আছে, বাধকে ঋতুর পরিমাণ নিরূপিত সময়ের পূর্বে বা নির্দিষ্ট সময়ের পূর্বে প্রকাশ পায় এবং তাতে স্বল্প পরিমাণে ঋতুস্রাব হয় বা পিরিয়ড হয়। সেই সময় তলপেটে ভয়ানক বেদনা থাকে, অসহ্য বেদনা থাকে। কখনো ঋতু ঠিক সময় হয়ে অত্যন্ত অধিক পরিমাণে স্রাব হয়। তাহলে দুই কারণে দুটো লক্ষণের সব থেকে বেশি আমাদের এটা দেখা যায়। একটা হচ্ছে কি, ঋতুস্রাব প্রকাশ পায় নির্দিষ্ট সময়ের পূর্বে, অর্থাৎ 28 দিন অথবা 25 দিন বা 20 দিন বা 15 দিন আগে হয়ে এবং স্রাবটা কিরকম থাকে, পরিমাণে খুব কম থাকে এবং সেই সাথে পেটে বেদনা থাকে। আবার যদি নির্দিষ্ট সময় হয়, তাহলে সেক্ষেত্রে স্রাবের পরিমাণটা অধিক থাকে এবং পেটে প্রচন্ড ব্যথা বেদনা থাকে। রোগী তখন সর্বশরীরে গরম বোধ অনুভব করে, ঠিক আছে, যে প্রচন্ড অসহ্য একটা অনুভূতি অনুভব করে এবং শরীর গরম গরম থাকে। এছাড়াও প্রস্রাবের পীড়া, রক্ত প্রস্রাব, তারপরে রক্তকাশ, প্রমেহ, শিরপীড়া, দন্তশূল, সর্দি কাশি, ঠিক আছে। আসলে নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারে, ঠিক আছে। তারপরে জ্বর, ঠিক আছে। তো জ্বরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যে রোগীর প্রচন্ড গরম অনুভব হয়, কিন্তু সে গায়ের পোশাক খুললেই তার শীত বোধ অনুভব হয়, ঠিক আছে। সে নড়াচড়া করলে শীত অনুভব হয়, গায়ের কাপড় খুললেই তার শীত অনুভব হয়। এটা হচ্ছে নাক ভূমিকার জ্বরের প্রধান লক্ষণ, ঠিক আছে। আরেকটা বিষয় এখানে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে শিরপীড়া, ঘাড়ের দিকে বেদনা অথবা একদিকে রগের বেদনা, ঠিক আছে। সে চক্ষুর উপর দিকে, বিশেষত চক্ষুর উপরে অধিক হয় এবং এটা সূর্যোদয় হইতে আরম্ভ হইয়া সূর্যকালে নিবৃত হয়। ইহার সহিত অম্লের লক্ষণ বা অম্লশূল বা পেটে যে গ্যাস জমা যে ভাবটা থাকে, এই ভাবটা থাকে, সেই লক্ষণে আধকপালে মাথা ব্যথায়, ঠিক আছে, আমরা নাক ভূমিকাটা প্রয়োগ করতে পারি। আধকপালে মাথা ব্যথা অর্থাৎ ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে। এই ব্যথাটা সাধারণত সূর্যোদয়ের উদয়ের পর থেকে শুরু করে সূর্য শেষ বা সূর্য ডুবা পর্যন্ত ডুবা অবস্থায় কমে যায় আর কি, ঠিক আছে।
এই সময় থাকলে সাধারণত নাক্স ভূমিকাটা প্রয়োগ করা হয়। তো এর মাত্রা সম্পর্কে একটু কথা বলি, বা এর বৃদ্ধি সম্পর্কে একটু কথা বলি। ঠিক আছে, এর বৃদ্ধি সাধারণত মানসিক পরিশ্রমে, প্রাতকালে বা সকালে, আহারান্তে, খাবারের পরে, একটু এখানে কারেকশন করি, এইগুলো হচ্ছে তার বৃদ্ধি আর কি। ঠিক আছে, তার বৃদ্ধি, তার বৃদ্ধি সাধারণত কিসে কিসে, তাহলে সে মানসিক পরিশ্রমে। ঠিক আছে, অর্থাৎ মানসিক পরিশ্রমে তার সকল রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় সকালবেলা, অর্থাৎ প্রাতকালে। আমরা ওখানে পড়েছি যে আমাশয় বা উদরাময়ের পরে বা অতিভোজনের পরে, মধ্যরাতের পরে যে অতিরিক্ত ভোজনের পরে, মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত তার বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পেতে থাকে। আহার আনতে বা খাবারের পর তার বৃদ্ধি হয়। ক্রোধের উদ্বেগ বা রাগ বা ঝগড়াঝাটি করে যদি রোগ লক্ষণগুলো প্রকাশ পায়, সেক্ষেত্রে অতিরিক্ত শীত আবহাওয়ায় রজস্রাব আনতে সর্দিস্রাব বন্ধ হইলে, ঠিক আছে, এই সময় তার মোটামুটি বৃদ্ধি হয়। তার উপশম কিসে হয়, সাধারণত বিশ্রামে, সন্ধ্যায়, উত্তাপে এবং উষ্ণ আহারে বা উষ্ণ পানি। ঠিক আছে, এর সম্বন্ধ যেসব মেডিসিনে রয়েছে সেটা একটু আমরা একটু টাচ দিয়ে যাই। সেটা হচ্ছে সালফারের সহিত নাক্স ভূমিকার একটা গুরুত্বপূর্ণ সম্বন্ধ রয়েছে, অর্থাৎ বন্ধু ওষুধ। ঠিক আছে, অর্থাৎ নাক্সের লক্ষণে আমরা নাক্স কিছু সময় প্রয়োগ বা কয়েকদিন প্রয়োগ করার পরে পরবর্তীতে নাক্স দিলে, ওই সালফার দিলে নাক্সের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয়ে যায়, বা নাক্সের কাজটা সালফারে সম্পূর্ণ করে দেয়। জিঙ্কাম মেটালিকাম আমরা একটা ওষুধ আছে, এর পূর্বে বা পরে ইহা সাধারণত ব্যবহার হয় না। এছাড়া আর্সেনিক, ইপিকাক, ফসফরাস, সিপিয়া, সালফারের পরে নাক্স খুব সুন্দর কাজ করে। ঠিক আছে, আবার নাক্সের পরে ব্রায়োনিয়া, কোবাল্টাম, পালসেটিলা, সালফার উত্তম উপশমদায়ক। ঠিক আছে, তবে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে পালসেটিলা কি আর নাক্স কিন্তু শত্রু ঔষধ। ঠিক আছে, পালসেটিলা নাক্স হচ্ছে শত্রু ঔষধ। নাক্সের উৎকৃষ্ট প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে সাধারণত সন্ধ্যায় বা শয়নের পূর্বে। ঠিক আছে, মানে সন্ধ্যার পরে বা আহারের 2 ঘন্টা পূর্বে। ঠিক আছে, কিন্তু যাই হোক সন্ধ্যার পরে ঘুমানোর আগ পর্যন্ত নাক্স প্রয়োগের একটা উৎকৃষ্ট সময়। এই সময় প্রয়োগ করলে নাক্স সুন্দর কাজ দেয়। নাক্সের কিছু ক্রিয়ানাশক ওষুধ আছে, এর ভিতরে আছে অ্যাকোনাইট, আর্সেনিক, বেলেডোনা, ক্যামোমিলা, পকুলাস, ক্যাম্পার, কপিয়া, ওপিয়াম, পালসেটিলা এবং থুজা। ঠিক আছে, এর ক্রিয়াটা নষ্ট করে দেয়। সাধারণত এর ক্রিয়ার স্থিতিকাল থাকে 1 থেকে 7 দিন। কদিন থাকে? 1 থেকে 7 দিন। এর ক্রম আমরা মাদার টিনচার থেকেও এর ক্রমটা শুরু করতে পারি। ঠিক আছে, মাদার টিনচার থেকে শুরু করে 1M, 10M বা 30, 200, 1M, 10M ইত্যাদি সিএম পর্যন্ত যাওয়া লাগে। অধিকাংশ ওদিকে যাওয়া খুব কমই লাগে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আগামী দিনে অন্য ওষুধ নিয়ে আমরা আলোচনা করব।